আজ পড়ে শোনাতে যাচ্ছি মহাকবি হোমার রচিত দি ওডিসি। লেখক পরিচিতি। ইউরোপের দক্ষিণে ছোট্ট একটা দেশ, তার নাম গ্রিস। এই দেশে যীশুখ্রিস্ট জন্মাবার প্রায় 1000 বছর আগে একজন কবি জন্মগ্রহণ করেছিলেন। তার নাম হোমার। জগৎজোড়া তার নাম, কিন্তু দুঃখের বিষয় তিনি জন্মান্ধ ছিলেন। এই অন্ধ অবস্থাতেই তিনি দুখানি মহাকাব্য রচনা করে গেছেন। এই দুখানি মহাকাব্যের নাম এলিয়ড ও ওডিসি। হোমার জন্মাবার আগেই গ্রিস দেশের সঙ্গে ট্রয় নগরীর এক বিরাট যুদ্ধ হয়। বহু দিন ধরে চলে সেই যুদ্ধ। সেই যুদ্ধের কাহিনী হোমারের সময়ে লোকের মুখে মুখে ফিরত। মহাকবি হোমার সেই কাহিনী অপূর্ব ছন্দে গেঁথে দুটি কাব্যগ্রন্থ রচনা করলেন। এই দুটি কাব্যগ্রন্থই এলিয়ড ও ওডিসি। এত বড় কবি, কিন্তু জীবন তার কি দুঃখেই না কেটেছিল। একে অন্ধ, তার উপর অতি দরিদ্র। বিশেষ করে বৃদ্ধ বয়সে জরায় শীর্ণ হয়ে চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটত। কোনোদিন আহার জুটত, কোনোদিন জুটত না, কিন্তু তবুও কবির কণ্ঠ নীরব হয়নি। কাব্য রচনা করে চলেছিলেন। মৃত্যুর পূর্বে জগৎবাসীকে যে দুটি কাব্যগ্রন্থ উপহার দিয়ে গেছেন, তা সাহিত্যে চিরকাল অমর হয়ে থাকবে। আমাদের চ্যানেলে ইলিয়ড অনেক আগেই পড়া হয়েছে, ওডিসি এখন পড়া হচ্ছে। যারা এর আগে আমাদের চ্যানেলে ইলিয়ড শুনেছেন তারা জানেন ইলিয়ডের শেষ লাইনে ওডিসির উল্লেখ রয়েছে। আজ সেই ওডিসি পড়া হচ্ছে। যারা শুনেছেন তারা বুঝতে পারবেন, আর যারা শোনেননি তারা অনুগ্রহ করে ইলিয়ড শুনে নেবেন। তাহলে আপনাদের শুনতে এবং বুঝতে আরো বেশি সুবিধা হবে এবং আর ভালো লাগবে আশা করি। তাহলে এখন শুরু করতে যাচ্ছি ওডিসি এর প্রথম পর্ব। সূচনা। আজ থেকে 4-5 হাজার বছর আগেকার কথা। তখন পৃথিবীতে যে 2-4টে সভ্য দেশ ছিল, তাদের মধ্যে গ্রিস ছিল সবচেয়ে উন্নত। ছোট বড় কয়েকটা রাজ্য নিয়ে ভূমধ্য সাগরের উত্তর পাড়ে গড়ে উঠেছিল ইউরোপীয় সভ্যতার আদি জন্মভূমি এই গ্রিস দেশ। এমনি একটা বড় রাজ্য ছিল স্পার্টা। স্পার্টার রাজা অ্যাগামেমনন ছিলেন খুব মস্ত বড় বীর। তার ভাই মেনিলাউসও বীরত্বে কিছু কম ছিলেন না। কিন্তু তাহলে কি হয়? স্পার্টার জীবনে সহসা এক মহা দুর্দিন ঘনিয়ে এলো। সমুদ্রের পরপারে আরেকটা সভ্য দেশ ছিল, তার নাম ট্রয়। এদেশের রাজার নাম ছিল প্রায়াম। প্রায়ামের এক ছেলের নাম প্যারিস। প্যারিস একবার জাহাজে করে স্পার্টায় বেড়াতে এসে স্পার্টার রাজার অতিথি হলেন। গ্রিকেরা ছিল বড়ই অতিথি বৎসল, তাই রাজপ্রাসাদের দিনগুলো তার ভালোই কাটছিল। কিন্তু তার সাথে মেনিলাউসের স্ত্রী হেলেনের নিবিড় আলাপ হয়ে যাওয়াতে মহাগণ্ডগোলের সূত্রপাত হলো। গ্রিস দেশে সে সময় হেলেনের চেয়ে সুন্দরী আর কেউ ছিল না। এহেন একটা স্ত্রীরত্ন ছেড়ে দিয়ে একা ঘরে ফিরে যেতে প্যারিসের মন উঠল না। তাই তিনি সুযোগ বুঝে একদা হেলেনকে চুরি করে নিয়ে গেলেন তার নিজের দেশ ট্রয়। গ্রিকেরা এত বড় অপমান সহ্য করতে পারল না। সারা গ্রিসে যেন আগুন জ্বলে উঠল। চারদিকে সাজ সাজ রব উঠল। গ্রিক বীরেরা হেলেনকে উদ্ধার করে আনবার জন্য রণসজ্জায় সজ্জিত হলেন। গ্রিসের প্রায় সব রাজাই এ যুদ্ধে যোগ দিলেন। বড় বড় যুদ্ধ জাহাজ সমুদ্রে ভাসল। রাজা অ্যাগামেমননের নেতৃত্বে হাজার হাজার গ্রিক ট্রয় দখল করতে চলল। হেলেনের স্বামী মেনিলাউসও গেলেন। তাছাড়া জ্ঞানী নেস্টর, বীর ওডিসিউস আর অন্যান্য সাহসী যুবকেরাও এই যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য জাহাজে করে ট্রয় শহর পাড়ি দিলেন। সে এক বিরাট ও দীর্ঘস্থায়ী যুদ্ধ হলো। 9 বছর ধরে গ্রিকেরা ট্রয় শহর অবরোধ করে রাখল। তারপরে একদিন ট্রয়ের পতন হলো এবং হেলেনকে উদ্ধার করে তারা দেশে ফিরলেন। কিন্তু ওডিসিউসের পক্ষে ফেরার পথের যাত্রা শুভ হলো না। ওডিসি হচ্ছে সেই দেশে ফেরার কাহিনী। 1. গ্রিস দেশের একটা ছোট্ট রাজ্য, নাম তার ইথাকা। ওই রাজ্যের রাজা ওডিসিউস আজ 10 বছর হলো ট্রয় দেশে গেছেন যুদ্ধ করতে। এখন বাড়ি ফিরছেন।
জাহাজে করে তার অনুচরদের নিয়ে। কিন্তু পথে উঠল ঝড় আর তুফান। আকাশ মেঘে মেঘে কালো, দিন দুপুরেও কুচকুচে অন্ধকার। ঝড়ের বেগে জাহাজ কোথায় যে ভেসে চলেছে তা অভিজ্ঞ নাবিকেরাও বলতে পারছে না। পাল ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। 9 দিন এমনি ভাবে জাহাজগুলো খুশি মতো ভেসে চলল। আরোহীদের প্রতি মুহূর্তেই ভয় কখন জাহাজগুলো ডুবে যাবে। 10 দিনের দিন ওডিসিউস আর তার নাবিকেরা এসে উপস্থিত হলেন এক অদ্ভুত দেশে। এদেশের লোকেরা লোটাস নামে একরকম মিষ্টি ফল খেয়ে জীবন ধারণ করে। সমুদ্রের জল লোনা বলে তা খাওয়া যায় না, তাই তারা এই দেশেই জলের সন্ধানে নেমে পড়লেন। ওডিসিউস তার অনুচরদের মধ্যে কয়েকজনকে ডেকে বললেন, তোমাদের মধ্যে 3 জন দেশের মধ্যে গিয়ে দেখে এসো এখানকার লোকেরা কিরকম। লোক 3 জন চলে গেল। শীঘ্রই তাদের সঙ্গে দেখা হলো সেই দেশের লোকেদের। তারা অতিথি সৎকার করতে এই লোকগুলোকে লোটাস ফল খেতে দিল। আহ, কি মিষ্টি, কি সুস্বাদু! কিন্তু এক ভারী মজার ব্যাপার ঘটে গেল। ফল খাওয়ার সাথে সাথে ওডিসিউসের লোক 3 জন ভুলে গেল জাহাজে ফেরার কথা, ভুলে গেল তাদের স্বদেশ আর নিজেদের প্রিয় পরিজন। লোটাস ফল খেয়ে শরীরে ও মনে এক প্রকার ঝিমুনি আসত। নড়তে চড়তেও ইচ্ছা করত না। মনে হতো বেশ ভালোই আছি। অনেকক্ষণ অনুচরেরা ফিরে আসছে না দেখে ওডিসিউস খুব চিন্তিত হয়ে পড়লেন। তখন তিনি নিজেই অন্য কয়েকজন অনুচরকে নিয়ে দেশের মধ্যে গিয়ে দেখলেন তারা পরম সুখে নিদ্রা দিচ্ছে। ওডিসিউস অনুচরদের ডেকে বললেন, বাড়ি চলো। বাড়ি? বাড়ি আমাদের নেই। আমরা অনেক যুদ্ধ করেছি, এখন আমরা ক্লান্ত। আমরা এখন থেকে আর কোথাও যাব না। ওডিসিউস তখন আদেশ দিলেন, তোমরা আমার লোক, যেতে তোমাদের হবেই। না, জবাব দিল তারা। ওডিসিউস তখন লোকগুলোকে জোর করে জাহাজে ফিরিয়ে আনলেন। আসবার সময় পথে তারা কাঁদতে লাগলো, এমন সোনার দেশ ছেড়ে তাদের যেতে হচ্ছে বলে। কিন্তু তারা যখন জাহাজ থেকে লাফ দিয়ে আবার সেই দেশের মধ্যে যেতে চেষ্টা করলো, তখন শেকল দিয়ে তাদের বেঁধে রাখা হলো। ওডিসিউস নাবিকদের বললেন, যত জোরে পারো দাঁড় টেনে এ দেশ থেকে ফিরে চলো। জাহাজ তীব্র গতিতে সমুদ্রের বুকের ওপর দিয়ে ভেসে চলল। এবার জাহাজ এসে পৌঁছল সাইক্লোপদের দেশে। এদেশের লোকেরা বর্বর, অসভ্য। তারা চাষাবাদ জানে না। দেশে আপনা থেকে যা জন্মায় তা খেয়ে তারা বেঁচে থাকে। তাদের কোনো আইন কানুন নেই। তারা সভা সমিতি করতে জানে না। তারা বাস করে পাহাড়ের গভীর গুহায়। এদেশের উপকূলীয় ভাগের কাছে একটা চমৎকার শস্য শ্যামল দ্বীপ ছিল, সবুজ বনে ভরা দ্বীপ। এই বনে ছিল অজস্র ছাগল। ছাগলগুলো বন্য, মানুষ বা শিকারীর ভয় তাদের ছিল না। এই দ্বীপে এসে ওডিসিউসের জাহাজ ভিড়ল। তখন গভীর অন্ধকার রাত। নজর কোনো দিকে চলে না। চারিদিকে ঘন কুয়াশা। মেঘে ঢাকা চাঁদ থেকে আলো আসছে না। সে সময় জাহাজটা বন্দরের মতো একটা জায়গায় গিয়ে হঠাৎ চড়ায় আটকে গেল। পাল নামিয়ে জাহাজের আরোহীরা তীরে নেমে পড়ল। তারপর যে যেখানে পারল সেখানেই ঘুমলো। জোরে দাঁড়াবে সকলেই তখন বেশ ক্লান্ত। সকাল হলে আকাশে দেখা দিল রাঙা আলোর রেখা। দেশটা বড়ই সুন্দর। সবারই মন আনন্দে ভরে উঠল। সবারই একবার দেশটা দেখার ইচ্ছে। এমন সময় বন্য ছাগলগুলো দেখা গেল। জাহাজ থেকে তীর, ধনুক আর বর্ষা নিয়ে এসে বেশ কয়েকটা ছাগল খাবার জন্য মারা হলো। মোট 12টা জাহাজ ছিল। প্রত্যেক জাহাজের লোকের ভাগে 9টি করে ছাগল পড়ল। সারাদিন মাংস রান্না করে সন্ধ্যায় সকালে খাওয়া দাওয়া শেষ করলে তীরে বসেই তারা দেখতে পেল সাইক্লোপদের গ্রাম থেকে ধোঁয়া উঠছে। সেখানকার লোকজনের কোলাহল ও ছাগলের চিৎকারও তাদের কানে এলো। সূর্য ডুবে গেল। রাতের অন্ধকার নেমে আসছে। ওডিসিউস তার অনুচরদের সমুদ্র তীরে রাত কাটাতে আদেশ করলেন। ওডিসিউসের নিজস্ব আলাদা একটা জাহাজ ছিল। সেই জাহাজে ফিরে যাবার আগে তিনি তার সমস্ত অনুচরদের জড়ো করে বললেন, বন্ধুগণ, তোমরা এখন এখানে থাকো। আমি কাল আমার জাহাজ নিয়ে সাইক্লোপদের সঙ্গে দেখা করে আসব। ওরা কি ধরনের লোক, সভ্য না অসভ্য, তা একবার দেখে আসা দরকার।
পরদিন সমুদ্রের নিকটবর্তী গ্রামের কাছে আসতেই ওডিসিউস একটা বিরাট গুহা দেখতে পেলেন। সেই গুহার মধ্যে ছাগল ভেড়ার পালের সাথে এক দৈত্য বাস করত। সে তার ছাগল ভেড়া নিয়ে একাই থাকত। অন্য কোনো প্রতিবেশী দৈত্যের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। আর সে কি ভীষণ এক চোখা দৈত্য! তাকে দেখলে মনে হতো যেন জঙ্গলে ভরা কোনো পাহাড়। ওডিসিউস তার লোকজনদের মধ্যে থেকে মাত্র 12 জন খুব সাহসী ও শক্তিশালী লোককে বেছে নিয়ে ওই গুহার দিকে এগিয়ে গেলেন। তিনি সঙ্গে কিছু মদ ও খাদ্য নিলেন। অল্পক্ষণের মধ্যে তারা গুহার মুখে পৌঁছলেন। গুহার মালিক, সেই ভীষণ দৈত্য, তখন সেখানে ছিল না। কিছু দূরে মাঠে সে তার ছাগল ভেড়া চড়াচ্ছিল। 12 জন অনুচরকে নিয়ে ওডিসিউস গুহার মধ্যে প্রবেশ করলেন। চারদিকে দুধ, মাখন আর ছানা ভর্তি বড় বড় পাত্র রয়েছে। ভেড়ার ও ছাগলের বাচ্চাগুলোকেও বিভিন্ন খোঁয়াড়ে রাখা হয়েছে। ওডিসিউসের অনুচরেরা বলল, প্রভু, আমরা এসব সম্পদ নিয়ে জাহাজে ফিরে যাই, অনেক দিনের রসদ দিতে হবে। ওডিসিউস উত্তর দিলেন, সে তো চুরি করা হবে। আমি একবার গুহার মালিকের সঙ্গে দেখা করতে চাই। এসব জিনিস তো অতিথিদের প্রতি উপহার হিসেবে পাওয়া যেতে পারে। তাই গুহার মধ্যে তাদের থাকাই ঠিক হলো। আগুন জ্বালিয়ে দুধ মাখন খেয়ে যখন সবাই দৈত্যের ফিরে আসার অপেক্ষা করছে, তখন দেখা গেল দৈত্য পলিফেমাস তার ভেড়ার পাল তাড়াতে তাড়াতে গুহার মধ্যে ঢুকছে। হাতে তার আগুন জ্বালাবার কাঠের বোঝা। কাঠের বিরাট বোঝাটা পলিফেমাস এত জোরে মাটিতে ফেলল যে ওডিসিউস ও তার লোকজন আতঙ্কে গুহার পেছন দিকে সরে গেলেন। তারপর দৈত্যটা একটা প্রকাণ্ড পাথর ঠেলে গুহার প্রবেশপথ বন্ধ করে দিল। এই পাথরটা এমনই প্রকাণ্ড ছিল যে বড় বড় 4 চাকার গাড়ির সাহায্যেও সেটাকে এক চুল নাড়ানো যায় না। এ থেকেই বোঝা যায় কি প্রকাণ্ড ছিল সেই পাথরটা। এবার দৈত্য পলিফেমাস ছাগলগুলোর দুধ দুয়ে দুয়ে বড় বড় পাত্রে রেখে দিল। কাজ শেষ হলে আগুন জ্বেলে ওডিসিউসের দলকে দেখে দৈত্যটা বাঁচ খাই গলায় বলে উঠল, তোরা কে? কোত্থেকে তোরা আসছিস? বাণিজ্য করতে এসেছিস নাকি? না, তোরা বোম্বেটে। সেই মেঘ গর্জনের মতো কণ্ঠস্বর আর সেই বিরাট আকায় চেহারা সকলকেই থরথর করে কাঁপিয়ে তুলল। ওডিসিউস বীর, তিনি অবশ্য সাহস সঞ্চয় করে উত্তর দিলেন, আমরা গ্রিক, ট্রয়ের যুদ্ধে জিতে জাহাজে দেশে ফিরছিলাম। পথে ঝড় ওঠাতে এখানে এসে পড়েছি। আশা করি আপনি যথোচিত অতিথি সৎকারে কুণ্ঠিত হবেন না। অতিথির অপমান করলে ঈশ্বর তা সহ্য করেন না। সঙ্গে সঙ্গে উত্তর হলো, ওরে বুদ্ধ, আমাকে তুই ঈশ্বরের বাণী শোনাতে এসেছিস? আমরা সাইক্লপরা তোদের ঈশ্বরের কোনো ধার ধারি না। ঈশ্বরের চেয়ে আমরা অনেক শক্তিধর। এখন বলতো, তোদের জাহাজটা কোথায় নোঙর করে রেখেছিস? আমি জাহাজটা দেখতে চাই। পৃথিবীর নানা দিকের সঙ্গে সমুদ্রপথে যোগাযোগ ওডিসিউসের অনেক দিনের। প্রচুর অভিজ্ঞতা তাঁর। সহজেই বুঝতে পারলেন তারা সবাই ভীষণ বিপদে পড়েছেন। তাই ছলচাতুরি না করে তার উপায় নেই। উত্তর দিলেন, জাহাজ টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে ঝড়ে আর তুফানে। আমরা যা হোক করে সাঁতরে জীবন নিয়ে পালিয়ে এসেছি। দৈত্যটা আর কোনো কথাই কইল না। লাফিয়ে উঠে সে 2 জন লোককে ধরে পাথরের মেঝের উপর তাদের মাথা ঠুকে ফাটিয়ে ফেললে। চারদিকে রক্তের নদী বয়ে গেল। তারপর সেই নিষ্ঠুর দৈত্যটা লোক দুটোর অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে তাদের সমস্ত মাংস মজ্জা হাড় খেয়ে ফেললে। কিছুই ফেলে রাখলে না। অন্য সকলের কিছুই করার ছিল না। তারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভয়ঙ্কর বিভৎস দৃশ্য দেখলে আর কাঁদতে লাগলো। এই একান্ত অসহায় অবস্থায় তারা সবাই যেন বোবা ও বেহুঁশ হয়ে পড়েছিল। মানুষের মাংস এভাবে চিবিয়ে খাবার পর
দৈত্য পলিফেমাস ছাগলের যে দুধ দুয়ে রেখেছিল তা পান করে তার ছাগল ভেড়ার পালের মধ্যে শটান হয়ে শুয়ে পড়ল। শীঘ্রই সে ঘুমিয়ে পড়ল। ওডিসিউসের একবার ইচ্ছে হলো তার তরবারিটা পলিফেমাসের বুকের মধ্যে আমূল বিধিয়ে দেন, কিন্তু পরক্ষণেই দরজার বিরাট পাথরটার কথা ভেবে নিরস্ত হলেন। তারা সবাই মিলেও সেটা এক চুলও নাড়াতে পারবে না। আবার সকাল হলো। পলিফেমাস আগুন জ্বাললে, তারপর ভেড়িগুলোর দুধ দুয়ে দুয়ে আগের মতোই দুজন লোককে ধরে পাথরে আছড়ে তাদের মাথা ভেঙে ফেললে। দুজন লোকের হাড় মাংস খেয়ে ভেড়ার পাল নিয়ে পাথরটা সরিয়ে দৈত্য গুহা থেকে বেরিয়ে পড়ল। বেরিয়েই পাথরটা আবার গুহার মুখে চাপা দিতে সে ভুলল না। ওডিসিউস বসে বসে ভাবতে লাগলেন, গুহার এক কোণে সবুজ অলিভ কাঠের একতাড়া কাঠি জড়ো করা ছিল। সেগুলোর মধ্য থেকে বেশ লম্বা দেখে একটা লাঠি বের করে নিয়ে ওডিসিউস তার লোকদের সেটাকে চাঁচতে বললেন। চাঁচা হয়ে গেলে ওডিসিউস লাঠিটার একটা দিক খুব ছুঁচলো করে ফেললেন। তারপর আগুন করা হলো। আগুনে লাঠির ছুঁচলো ভাগটা ঢুকিয়ে দিয়ে শক্ত করা হলো। সেটাকে এক কোণে ওডিসিউস লুকিয়ে রাখলেন। তারপর তিনি তার অনুচরদের বললেন, আমরা একটা খুব বিপজ্জনক কাজে হাত দিচ্ছি। দৈত্য ঘুমিয়ে পড়লে লাঠির এই ছুঁচালো ভাগ আমরা দৈত্যের চোখে জোরে ঢুকিয়ে দেব। তার চোখ অন্ধ হয়ে গেলে আমাদের আর সে দেখতে পারবে না, ধরতে পারবে না। তারপর সুযোগ বুঝে আমরা পালিয়ে যাব। ওডিসিউসকে নিয়ে মোট 5 জন লোক এই কাজের জন্য প্রস্তুত হয়ে রইল। সন্ধ্যা হলো। দৈত্যটা নিয়ম মতো তার জন্তুর পাল নিয়ে গুহার মধ্যে প্রবেশ করল। আগুন জ্বালা ও দুধ দোয়া হয়ে গেলে সে আরো 2 জন লোককে মেরে তার সন্ধ্যা ভোজন সমাধা করল। ওডিসিউস এবার সাহস সঞ্চয় করে এগিয়ে এলেন দৈত্যের কাছে। তার হাতে মদের পাত্র। তিনি বললেন, পলিফেমাস, আমার কাছে খুব ভালো মদ আছে, আপনাকে দেওয়ার জন্য এনেছিলাম। ভেবেছিলাম আপনি দয়া করে আমাদের বাড়ি ফিরতে সাহায্য করবেন, কিন্তু আপনি বড়ই নির্মম। পাত্রটা তাড়াতাড়ি কেড়ে নিয়ে দৈত্যটা এক ঢোকে মদ পান করে ফেললে। সে বলল, আর একটু দে তো, খুব ভালো মদ। তোর নাম কি? তোকে একটা উপহার দেব। ওডিসিউস পরপর কয়েক পাত্র মদ দিলে। তা খেয়ে পলিফেমাসের বুদ্ধি তখন ধোঁয়াটে হয়ে এলো। তখন ওডিসিউস বললেন, পলিফেমাস, আপনি আমার নাম জানতে চেয়েছেন আর বলেছেন আপনি আমাকে উপহার দেবেন। আমার নাম অমানুষ। এই নামেই আমায় সকলে ডাকে। নিষ্ঠুর তামাশা করে পলিফেমাস বলে উঠল, সবার শেষে আমি অমানুষকে খাবো। এটাই হবে তোর পাওনা উপহার। বলতে বলতেই সে চিত হয়ে মেঝেতে শুয়ে পড়ল। তার তখন খুব নেশা হয়েছে। ওডিসিউস এই সুযোগের অপেক্ষায় ছিলেন। তিনি লুকিয়ে রাখা সেই অলিভ দণ্ডটি তুলে নিয়ে 4 জনের সঙ্গে এগিয়ে এলেন। সবাই তখন মরিয়া হয়ে উঠেছে। পেছলে চলবে না, এগোতেই হবে। অলিভ দণ্ডটি ধরে তারা সবাই মিলে একসঙ্গে ছুঁচলো দিকটা সোজা পলিফেমাসের চোখের মধ্যে ঢুকিয়ে দিলে। আর ওডিসিউস নিজের শরীরের ভারটা দণ্ডটির ওপর দিয়ে সেটা ঘোরাতে লাগলেন। এক ভয়ঙ্কর আর্তনাদ করে উঠল দৈত্যটা। ওরা 5 জন ভয়ে বিহ্বল হয়ে পিছিয়ে এলো। দৈত্যটা নিজের হাতের দণ্ডটা তুলে নিতেই তা থেকে অজস্র ধারে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। তার মর্মভেদী চিৎকার প্রতিধ্বনিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। পাশাপাশি গুহা থেকে অন্য দৈত্যরা গুহার বাইরে এসে জড়ো হলো। জিজ্ঞেস করলো, পলিফেমাস, তোমার কি হয়েছে? চিৎকার করছো কেন? কেন তুমি আমাদের নিদ্রার ব্যাঘাত করছো? কেউ কি তোমাকে হত্যা করতে এসেছে? উত্তরে পলিফেমাস গুহার মধ্য থেকে বললে, অমানুষ বিশ্বাসঘাতকতা করে আমাকে মেরে ফেলেছে। শ্রোতাবৃন্দ, এখানে অমানুষ বলতে ইংরেজিতে নো ম্যান অর নোবডি অর্থাৎ মানুষ নয় এরকম একটি কথা বলা হয়েছিল। সে আবার কি? অমানুষটা তো কিছুই করতে পারে না।
কি যাতা বকছ? মনে হচ্ছে নিশ্চয় তোমার সাথে অসুখ করেছে। অসুখ তো তোমার পিতা সমুদ্র দেবতা পোসাইডনই সারাতে পারেন। তার কাছে প্রার্থনা করো। এই বলে তারা সদর বলে চলে গেল। ওদিকে ওডিসিউস তার নামের বাহাদুরিতে মনে মনে হাসতে লাগলেন। পলিফেমাস তখনও যন্ত্রণায় আর্তনাদ করছে। সে হাতড়ে হাতড়ে গুহার মুখে গিয়ে পাথরটা ঠেলে ফেলে দিল। তারপর সে প্রবেশপথের মাঝখানে বসে পড়ে হাত দুটো দুদিকে বাড়িয়ে রেখে দিলে। তার আশা ছিল ভেড়ার দলের সঙ্গে সঙ্গে লোকগুলো সরে পড়বার সময় সে তাদের ধরে ফেলবে। কি বোকাই না সে ওদের ভেবেছিল। ইতিমধ্যে ওডিসিউস ভাবতে লাগলেন কিভাবে পালানো যায়। অনেক রকম মতলব তার মাথায় খেলে গেল। এ হচ্ছে জীবন মৃত্যুর ব্যাপার। সাংঘাতিক বিপদের মধ্যে রয়েছেন তারা। একটা ভুল চাল হলেই মৃত্যু তাদের অনিবার্য। শেষে ওডিসিউসের মাথায় যে মতলবটা এলো তা অন্য সবাই সমর্থন করল। মতলবটা এই: ভাড়ার পালের মধ্যে কয়েকটা বেশ বড় বড় লোমশ ভেড়া ছিল। এইরকম 3টে করে ভেড়া একত্রে বাঁধা হলো। মাঝখানের ভেড়ার পেটের দিকে প্রত্যেকটি লোককে ওডিসিউস বেঁধে ঝুলিয়ে দিলেন, আর নিজে সবচেয়ে বড় ও লোমশ ভেড়ার পেটে ঝুলে রইলেন। সকাল হলে ভেড়াগুলো বেরিয়ে যেতে লাগলো চরবার জন্যে। দৈত্যটা প্রত্যেকটা ভেড়ার পিঠে হাত বুলিয়ে দেখতে লাগলো সেখানে কোনো লোক আছে কিনা। কিন্তু বোকা দৈত্যটা ভাবতেই পারল না যে কেউ ভেড়ার পেটের তলায় লুকিয়ে বেরিয়ে যেতে পারে। ওডিসিউস যখন দেখলেন যে তিনি দৈত্যের নাগালের বাইরে চলে গেছেন, তখন তিনি ভেড়াটাকে ছেড়ে দিয়ে মাটিতে পড়ে গেলেন। তারপর উঠে তিনি তার প্রত্যেকটা লোকের বাঁধন খুলে দিলেন। এভাবে মুক্তি লাভ করে তারা সকলে জাহাজের দিকে রওনা হলেন। কিন্তু জাহাজ ছেড়ে দেওয়ার পূর্বে ওডিসিউস একবার পলিফেমাসকে খবরটা জানিয়ে দিতে ইচ্ছা করলেন। চিৎকার করে বললেন, ওহে পলিফেমাস, যাদের তুমি নিতান্ত দুর্বল ও অসহায় ভেবে তোমার গুহার মধ্যে ধ্বংস করতে চেয়েছ, তারা সত্যি ততটা দুর্বল নয়। ওরে নিষ্ঠুর পশু, অতিথিদের ওপর অত্যাচারের তুমি সমুচিত প্রতিফল পাবে। ওডিসিউসের কথা শুনে পলিফেমাস ভীষণ ক্রুদ্ধ হয়ে একটা বিরাট প্রস্তরখণ্ড জাহাজটার দিকে নিক্ষেপ করলে। পাথরটা ঠিক জাহাজটার সামনে গিয়ে পড়ল এবং তা এমনই ঢেউ তুলল যে জাহাজ ডাঙার দিকে ফিরে যেতে লাগলো এবং প্রায় তীরে গিয়ে ঠেকছিল। এমন সময় বড় বড় লগি দিয়ে নাবিকেরা জাহাজটাকে আবার জলের দিকে ঠেলে দিল। ওডিসিউসকে লক্ষ্য করে নাবিকেরা বলল, আপনি তো বড়ই অবিবেচক মশাই। যদি ওই বর্বরটা আমাদের কোনো কথা শুনতে পেত, তাহলে সেই শব্দ লক্ষ্য করে আবার একটা পাথর ছুঁড়ে জাহাজটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতে পারত। দেখলেন তো সে কিরকম জোরে পাথরটা ছুঁড়ল। ওডিসিউসের তখন রাগে রক্ত টকবক করে ফুটছিল। নাবিকদের তিরস্কারে কর্ণপাত না করে তিনি আবার বললেন, ওহে পলিফেমাস, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমাকে কে অন্ধ করে দিয়েছে, তাহলে তাকে বলো যে বহু যুদ্ধের যোদ্ধা ইথাকার রাজা ওডিসিউস তোমার চোখ উপড়িয়ে ফেলেছে। কথাটা শুনেই দৈত্য প্রচন্ড ক্রোধে ফেটে পড়ল। আগের চেয়ে বড় একটা পাথর নিয়ে এত জোরে ছুঁড়েল যে অল্পের জন্য জাহাজটা রক্ষা পেল। কিন্তু পাথরটা জাহাজের পশ্চাতে পড়ায় সমুদ্রে যে তরঙ্গ উঠল তা জাহাজখানিকে অতি সহজেই তীর থেকে আরো দূরে ভাসিয়ে নিয়ে গেল। অল্পক্ষণের মধ্যে দাঁড়াবে নাবিকেরা ওডিসিউসের জাহাজখানিকে অন্যান্য জাহাজের কাছে নিয়ে গেল। মন অবশ্য তাদের ভারাক্রান্ত। পলিফেমাসের গুহায় যাদের তারা হারিয়েছে তাদের কথা ভোলা যায় না। পরের দিন সকালে আবার নীল সমুদ্রের বুকে পাল তুলে তাদের যাত্রা শুরু হলো। কোন পথে তা কে জানে। 2. উত্তাল সমুদ্রের বুকে ওডিসিউসের জাহাজ আবার পাড়ি দিল। প্রথমে কিছুদিন কোনো বিপদ হলো না, কিন্তু কয়েকদিন পরে সমুদ্রে আবার উঠল ঝড়, আর তাদের জাহাজগুলো পথ হারিয়ে এসে লাগলো এক ভাসমান দ্বীপে। দ্বীপটার নাম ইওলিয়া। এখানে পবন দেবতা ইউলাস বাস করেন। দেবতাদের মধ্যে এই পবন দেবতা বড়ই প্রিয়। তার দ্বীপটিও অপূর্ব। দ্বীপের চারিদিকে দেওয়াল,
দেওয়ালটা কিন্তু ইটের নয়, ব্রোঞ্জ নামে একরকম মিশ্র ধাতু দিয়ে তৈরি। আর ঠিক এই দেওয়ালের নিচে খাড়া পাহাড় সোজা সমুদ্র পর্যন্ত নেমে গেছে। ইওলাস তার পুত্রকন্যাদের নিয়ে পরম আনন্দে জীবনযাপন করেন। প্রাসাদে প্রচুর বিলাসের উপকরণ রয়েছে। সারাদিন কাটে ভোজে আর উৎসবে, নাচে আর গানে। ওডিসিউস তার অনুচরদের নিয়ে এই দেবতার প্রাসাদে উঠলেন। প্রায় 1 মাস তিনি অতিথি হয়ে রইলেন সেখানে। আর সে সময়ে পবন দেবতাকে ট্রয় যুদ্ধের কাহিনী এবং স্বদেশ যাত্রার বর্ণনাও করলেন। তারপর বিদায় নেবার আগে ওডিসিউস একদিন ইওলাসকে জিজ্ঞাসা করলেন, এবার কি বাড়ি ফিরতে পারি? ঝড়ে আবার বিপন্ন হব না তো? অবশ্য আপনি যদি সাহায্য করেন তাহলে তো কোনো ভয়ই থাকে না। ইওলাস তখন ওডিসিউসকে একটা চামড়ার থলে দিয়ে বললেন, এই থলের মধ্যে সব রকমের ঝড়বন্দি করা আছে। যতক্ষণ এই থলের মুখ বন্ধ থাকবে ততক্ষণ তোমরা সম্পূর্ণ নিরাপদ। পথে ঝড়ের কোনো ভয় থাকবে না। এই থলেটি বার্নিশ করা রূপোর তার দিয়ে এমন করে বাঁধা ছিল যে তা থেকে ঝড় বেরিয়ে আসা একেবারেই সম্ভব ছিল না। এরপর তিনি অনুকূল বায়ুকে ডেকে ওডিসিউসের জাহাজগুলোকে বয়ে নিয়ে যেতে আদেশ করলেন। কিন্তু ভাগ্য যদি বিরূপ হয়, কোনো সাহায্যই কাজে আসে না। ওডিসিউস তার অনুচরদের বোকামির জন্য আবার কষ্টে পড়লেন। 9 দিন ধরে তাঁদের জাহাজগুলো বেশ শান্ত সমুদ্রের ওপর দিয়ে ভেসে গেল। কোথাও কোনো দুর্ভোগ ঘটেনি। কিন্তু 10 দিনের দিন ওডিসিউসের দেশ আর তার মনোরম প্রাসাদ যখন দৃষ্টিগোচর হলো, তখন ওডিসিউসের চোখে নেমে এলো সারা রাজ্যের ঘুম। এত ক্লান্ত, এত অবসন্ন তিনি হয়ে পড়লেন যে কিছুতেই তিনি চোখের পাতা খুলে রাখতে পারলেন না। গভীর নিদ্রায় তিনি অভিভূত হলেন। এই সুযোগে নাবিকেরা নানা কথা বলা বলি করতে লাগলো। ওই থলের মধ্যে কি আছে জানিস? অনেক সোনা দানা। আমাদের কর্তা খুব জনপ্রিয় না রে, সকলেই কিরকম খাতির করে। তা তো বটেই, তা না হলে আর ইওলাস দেবতা হয়েও আমাদের প্রভুকে কত জিনিস না থলের মধ্যে পুরে দিলেন। আয় না দেখে কত সোনা দানা থলেটার মধ্যে আছে। এরকম কিছুক্ষণ কথাবার্তা চলার পর সবাই ঠিক করলে যে থলেটা খুলে ভেতরে কি আছে তা দেখবে। যেমনি কথা অমনি কাজ। থলেটার মুখ খুলে ফেলা হলো। তৎক্ষণাৎ যত রাজ্যের ঝড় বাতাস কোথা থেকে বয়ে এসে তাদের জাহাজগুলোকে নিয়ে একেবারে মাঝ সমুদ্রে ফেলে দিলে। পড়ে রইল তাদের স্বদেশ, তাদের ঘর, তাদের প্রিয়জনেরা। ইথাকা রাজ্য আবার ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। ওডিসিউস যেন একটা ধাক্কা খেয়ে জেগে উঠলেন। ব্যাপার দেখে তার ইচ্ছে হলো সমুদ্রে ঝাঁপ দিয়ে সকল দুঃখের অবসান ঘটান। তার মন ভেঙে পড়ল, সকল উদ্যম গেল হারিয়ে। কিন্তু শত যুদ্ধের নায়ক ওডিসিউসের কি অত সহজে ভেঙে পড়লে চলে? মনটাকে শক্ত করে তিনি আবার সারা দেহটা কাপড়ে মুড়ে যেখানে শুয়েছিলেন সেখানেই পড়ে রইলেন। কিছুক্ষণের মধ্যেই সেই অভিশপ্ত ঝড় জাহাজগুলোকে আবার ইওলাসের দ্বীপে ফিরিয়ে নিয়ে এলো। অনুচরদের নিয়ে ওডিসিউস আবার সেই দ্বীপে নামলেন। আহারাদি শেষ করে ওডিসিউস 2 লোককে সঙ্গে নিয়ে ইওলাসের প্রাসাদে এসে উপস্থিত হলেন। পরিবারবর্গকে নিয়ে পবন দেবতা তখন আহারে বসেছিলেন। দরজার কাছে ওডিসিউস আর তার 2 লোককে উপবিষ্ট দেখে ইওলাস বিস্ময়ে এতই অভিভূত হয়ে পড়লেন যে তিনি কিছুক্ষণ কোনো কথাই বলতে পারলেন না। তারপর বিস্ময়ের ঘোর কিছুটা কেটে গেলে তিনি বললেন, কি হলো বন্ধুবর? এখানে আবার কেমন করে এলে? এ কি কোনো শয়তানের কাজ? ওডিসিউস মাথা নিচু করে বললেন, সেদিন আমাকে এক সর্বনেশে ঘুমে পেয়েছিল। তখন আমার এই শয়তান নাবিকেরা থলের মুখ খুলে ফেললে। কিন্তু আপনি কি আবার সব ঠিক করে দিতে পারেন না? এ কথায় ইওলাস কর্ণপাত না করে ক্রুদ্ধ কণ্ঠে বললেন,
দূর হও এখান থেকে। তোমার মতো পাজির মুখ আমি দেখতে চাই না। দেবতাদের দয়ার তুমি অযোগ্য। ভারাক্রান্ত হৃদয়ে ওডিসিউস ফিরে গেলেন। বুকে নৈরাশ্য ও মনে বেদনা নিয়ে আবার তাদের যাত্রা শুরু হলো। সুদীর্ঘ পথ, দেখহীন অসীম সমুদ্র উত্তাল তরঙ্গে ভেঙে ভেঙে খান খান হয়ে পড়ছে। 6 দিন 6 রাত তাদের জাহাজগুলো সমুদ্রের বুকে আছড়ে পিছড়ে চলল। এবার জাহাজগুলো যে দেশের তীরে এসে লাগলো, সে দেশের উপকূল ভাগে বন্দরের মতো একটা চমৎকার স্থান ছিল। ভূভাগের মধ্যে সমুদ্র যেখানে খানিকটা প্রবেশ করেছিল, সেখানে জাহাজগুলোকে নোঙর করে রাখা হলো। সমুদ্র এখানে শান্ত, মৃদু বাতাস বইছে। ঝড় এলেও জাহাজের কোনো ক্ষতি হবে না। ওডিসিউস কিন্তু তার নিজস্ব জাহাজখানি বন্দর থেকে আরো দূরে নিয়ে গিয়ে একটা পাথরের গায়ে দড়ি ফেলে বাঁধলেন। তারপর পাহাড়ের মতো একটা উঁচু জায়গায় উঠে দেশটাকে পর্যবেক্ষণ করতে লাগলেন। সে দেশে না আছে কোনো চাষের জমি, আর না আছে মানুষের কোনো বসতি। কেবল দূরে একটা ধোঁয়ার রেখা উঠে আকাশে মিলিয়ে যাচ্ছিল। যেখানেই ধোঁয়া সেখানেই বসতি আছে ভেবে ওডিসিউস তার 3 জন লোককে সেখানে পাঠিয়ে দিলেন, ওখানকার আদিবাসীদের হালচাল জেনে আসার জন্যে। জাহাজ ছেড়ে সেই 3টে লোক একটা পথের উপরে এসে দাঁড়ালো। পথটিতে ঠেলাগাড়ি যাবার চিহ্ন রয়েছে। ঠিক সেই মুহূর্তেই তাদের দেখা হয়ে গেল একটা মেয়ের সঙ্গে। মেয়েটা গ্রামের বাইরে এসেছিল জল আনতে। কথাবার্তায় জানা গেল মেয়েটা সেখানকার সর্দার অ্যান্টিকেটিসের কন্যা। তারা জিজ্ঞেস করলো, এখানকার রাজাকে? মেয়েটা তার বাবার বাড়ির দিকে আঙ্গুল দেখিয়ে দিল। পথে যেতে যেতেই তাদের দেখা হয়ে গেল অ্যান্টিকেটিসের স্ত্রীর সঙ্গে। মহিলাটির পাহাড়ের মতো বিরাট চেহারা দেখেই ওডিসিউসের অনুচরেরা ভয়ে কাঁপতে লাগলো থরথর করে। মহিলাটি চিৎকার করে তার স্বামী অ্যান্টিকেটিসকে ডাকলো। অ্যান্টিকেটিস এসেই খপ করে একজনকে ধরে ফেললে তার নৈশ আহারের জন্যে। বাকি 2 জন প্রাণপণে দৌড়ে এসে জাহাজে লাফিয়ে পড়ল। আর অ্যান্টিকেটিস এমন শোরগোল তুলল যে 4 দিক থেকে ও দেশের অধিবাসীরা জড়ো হতে লাগলো। হাজারে হাজারে তারা জড়ো হলো। সবাই বিরাট চেহারার লোক। মানুষ না বলে তাদের দৈত্য বলাই ভালো। ছোট ছোট পাহাড়ের চূড়ার উপরে উঠে তারা এমন পাথর ছুঁড়তে আরম্ভ করলো যে ওডিসিউসের জাহাজের অনেক লোক মারা গেল। মরণাপন্ন লোকেদের আর্তনাদে আর জাহাজের তক্তা ভাঙার শব্দে কান বধির হয়ে আসতে লাগলো। অনেক লোককে মাছ ধরা বর্ষা দিয়ে তারা মেরে খাদ্যের জন্য নিয়ে গেল। ওডিসিউস কাল বিলম্ব না করে নাবিকদের জাহাজটাকে মাঝ সমুদ্রে নিয়ে যেতে বললেন। গভীর নৈরাশ্য বুকে নিয়ে আবার যাত্রা শুরু হলো। ওডিসিউস ভগবানকে এই বলে ধন্যবাদ জানালেন যে তারা বেঁচে ফিরতে পেরেছেন। তবে যাদের তিনি হারালেন তাদের জন্য দুঃখ বোধ হলো অসীম। দীর্ঘদিন সমুদ্রে ভ্রমণ করার পর জাহাজখানি এসে সার্সির দ্বীপে ফিরল। সার্সি এক ভয়ঙ্করী দেবী। নিঃশব্দে ওডিসিউস তার জাহাজটিকে উপকূল ভাগের একটি বন্দরে নোঙর করলেন। 2 দিন ও 2 রাত ওডিসিউস ও তার অনুচরগণ সমুদ্র তীরে শুয়ে কাটালেন, কারণ তারা ছিলেন অত্যন্ত ক্লান্ত ও আতঙ্কগ্রস্ত। 3য় দিন ভোরে ওডিসিউস তার তরবারি ও বর্ষা নিয়ে জাহাজ থেকে নেমে দেশের অভ্যন্তরে গেলেন। তারপর একটা উঁচু পাহাড়ে জায়গা থেকে তিনি চারিদিক নিরীক্ষণ করতে লাগলেন। দূরে দেখা গেল গাছপালায় ছাওয়া সার্সির গৃহ থেকে ধোঁয়া বেরোচ্ছে। কি করবেন ঠিক করতে না পেরে তিনি তখন জাহাজের দিকে ফিরছেন এবং প্রায় জাহাজে পৌঁছেও গেছেন। এমন সময় তিনি পথের মাঝখানে একটা বিরাট হরিণকে দেখতে পেলেন। হরিণটার মাথায় জট পাকানো মস্ত বড় শিং। বর্ষার আঘাতে ওডিসিউস তাকে ভূপাতিত করলেন। একটা আর্তনাদ করে হরিণটা মরে গেল। এত বড় একটা জন্তুকে বয়ে নিয়ে যাওয়া শক্ত হবে ভেবে তিনি কয়েকটা লতা ও ডাল পাকিয়ে দড়ির মতো করে হরিণটাকে বাঁধলেন। তারপর তাকে টানতে টানতে জাহাজে নিয়ে গিয়ে অনুচরদের বললেন, দেখো, ঈশ্বর আমাদের সহায়। তিনি আমাদের আহারের জন্য কি পাঠিয়েছেন দেখো। হরিণটাকে রেঁধে সেদিন তাদের পরম ভোজ সম্পন্ন হলো। তারপর হলো সুনিদ্রা। পরের দিন সকালে ওডিসিউস বললেন,
পাহাড়ে উঠে লক্ষ্য করে দেখলাম যে এটা একটা দ্বীপ। কেবল দ্বীপের ঠিক মাঝখানে দেখা গেছে একটা ধোঁয়ার রেখা। এ কথা শুনে সবাই ভয়ে কাতর হয়ে পড়ল। তারা অ্যান্টিকেটিসের কথা ভোলেনি, তারা ভোলেনি পলিফেমাসের নৃশংস বর্বরতার কথা। তারা সবাই কেঁদে ফেললে। ওডিসিউস তাদের আশ্বাস দিয়ে সকলকে দুদলে বিভক্ত করলেন। দুদলের দুজন নেতাও নির্বাচিত হলো। এক দলের নেতা হলেন ওডিসিউস নিজে, আর অন্য দলের নেতা হলেন ইউরিলোকাস নামের একজন সম্ভ্রান্ত বংশীয় ব্যক্তি। ভাগ্য পরীক্ষা হলো। ভাগ্য পরীক্ষায় ইউরিলোকাসেরই প্রথমে দেশের অভ্যন্তরে যাওয়া স্থির হলো। 22 জন মাত্র লোক নিয়ে সে ওডিসিউস ও তার দলের লোকজনদের রেখে চলে গেল। বনভূমির মধ্যে একটা ফাঁকা জায়গায় পাথরে তৈরি সার্সির বাড়ি। সেখানে ইউরিলোকাস লোকজনদের নিয়ে উপস্থিত হলো। বাড়িটার চারদিকে নেকড়ে, বাঘ ও সিংহ ঘুরে বেড়াচ্ছিল, অথচ তাদের কোনো ক্ষতি করল না। আক্রমণ করা তো দূরে থাকুক, তারা ইউরিলোকাসের লোককে দেখে প্রভুভক্ত কুকুরের মতো সাদর অভ্যর্থনা জানালে। কিন্তু বাঘ ও নেকড়ের বিরাট বিরাট নখ দেখে লোকগুলো ভয়ে পালিয়ে গিয়ে সার্সির বাড়ির বারান্দায় আশ্রয় নিল। সেখানে দাঁড়িয়ে তারা সার্সির সুমধুর সঙ্গীত বাড়ির মধ্য থেকে ভেসে আসতে শুনতে পেল। একজন বলল, বন্ধুগণ, এ কোনো রমণীর কণ্ঠস্বর। হয় সে দেবী, নয় সে মানবী। এসো, আমরা তাকে ডাকি। তারা ডাক দিলে আর সঙ্গে সঙ্গে সার্সি বেরিয়ে এলো এবং তাদের পরম অভ্যর্থনা করে ভেতরে নিয়ে গেল। সরল বিশ্বাসে ইউরিলোকাস ছাড়া সমস্ত দলটাই সার্সিকে অনুসরণ করল। ইউরিলোকাস কিন্তু কোনো বিপদের সম্ভাবনা বুঝে বাইরে বসে রইল। সার্সি সবাইকে তার বিরাট কক্ষে নিয়ে গিয়ে চেয়ারে বসতে দিলে এবং তাদের মধু ও মাখন দিয়ে এক পরম উপভোগ্য আহার্য প্রস্তুত করলে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে ওই আহার্যের মধ্যে একটা অতি শক্তিশালী ঔষধও ঢেলে দিলে। লোকগুলো ক্ষুধার্ত ছিল, তাই কিছুমাত্র দ্বিধা না করে খাবারটা এক নিমেষে খেয়ে ফেললে। সার্সি তখন একটা ছড়ি দিয়ে তাদের মৃদু আঘাত করতে তারা শূকরে পরিণত হলো। তাদের কেবল মাথা শূকরের মতো হয়ে গেল আর শূকরের মতো তারা ডাকতে লাগলো। কিন্তু তাদের মানব মনের কোনো পরিবর্তন হয়নি, তাই তারা শূকরের খোঁয়াড়ে বসে গৃহের কথা ভেবে চোখের জল ফেলতে লাগলো। সার্সি তাদের শূকরের খাবার ছড়িয়ে দিতে লাগলো আর তারা শূকরের মতোই কাদায় লুটোপুটি হয়ে তা খেতে লাগলো। অনেকক্ষণ বসে থাকার পর ইউরিলোকাস যখন দেখল যে তার দলের কেউই আর সার্সির বাড়ি থেকে বেরোলো না, তখন সে খুবই ঘাবড়ে গেল। সঙ্গীদের বিপদ হয়েছে বুঝতে পেরে সে সার্সির বাড়িতে একা যেতে ভয় পেল। তার দলের লোকেদের ভাগ্যে কি ঘটেছে তা জানার জন্য সে জাহাজে ফিরল। কিন্তু সে একটা কথাও বলতে পারছিল না। তার চোখে জল এবং কণ্ঠ কান্নায় অবরুদ্ধ হয়েছিল। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে অডিসিউস তাকে বারবার অনেক প্রশ্ন করতে লাগলেন, কিন্তু সে হতভম্বের মতো চেয়ে রইল। অবশেষে সে বললে, আপনার আদেশ মান্য করে আমরা সার্সির বাড়ি যাই। আমার লোকেরা সার্সির বাড়ির মধ্যে সেই যে ঢুকলো আর ফিরল না। কোনো ফাঁদের কথা ভেবে আমি কেবল ভেতরে যাইনি। এখন দেখছি দলকে দল অদৃশ্য হয়ে গেছে। অনেকক্ষণ বসে থেকে ফিরে এলুম। এই কাহিনী শুনে ওডিসিউস তীর ধনুক কাঁধে ঝুলিয়ে নিলেন আর তার বিরাট তরবারিটা খাপের মধ্যে পুরলেন। তারপর ইউরিলোকাসকে পথ দেখিয়ে নিয়ে যেতে বললেন। কিন্তু সে হাঁটু গেড়ে কাতর অনুনয় করে বলল, হে রাজন, আমাকে যেতে আদেশ করবেন না। আপনি নিজেও ফিরে আসবেন না বা আপনার কোনো লোকজনকে উদ্ধার করতে পারবেন না। আমি এ বিষয়ে নিশ্চিত। আমরা যারা আছি তারা বরঞ্চ এখান থেকে পালিয়ে যাই, তাহলে আমরা বোধহয় বেঁচেও পেলে যেতে পারি। ওডিসিউস বললেন, আচ্ছা বেশ, তুমি এখানেই থাকো, আমি সেখানে যাব। আমার লোকেদের উদ্ধার করা আমার প্রথম কর্তব্য। এই বলে ওডিসিউস জাহাজ ছেড়ে দেশের মধ্যে এগোলেন। বনপথের মধ্যে দিয়ে যেতে যেতে তার হঠাৎ দেখা হয়ে গেল দেবদূত হারমিসের সঙ্গে। তিনি একজন অল্প বয়স্ক যুবকের ছদ্মবেশ গ্রহণ করেছিলেন। তিনি ওডিসিউসের হাত ধরে বললেন,
কোথায় যাচ্ছ তুমি? অজানা দেশে এই বনভূমির মধ্য দিয়ে সার্সির বাড়িতে শূকরের খোঁয়াড়ে বন্দি তোমার বন্ধুদের সাহায্য করতে? কিন্তু তা কি পারবে? হয়তো তোমাকে নিজেই বন্দী হয়ে গৃহ পরিজন ভুলে সেখানেই থাকতে হবে। দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করব। এই নাও একটা ওষুধ। এটা নিয়ে সার্সির বাড়িতে গেলে তুমি হয়তো বিপদ থেকে উদ্ধার পাবে। তবে তার আগে তোমার জানা দরকার সার্সি কি করে তার ম্যাজিকের কাজ করে। তোমাকে প্রথমে খাবার দিয়ে সে তার সঙ্গে একটা বিষ মিশিয়ে দেবে। তুমি তখন যদি এই ওষুধটা মিশিয়ে দাও তাহলে সেই বিষের ক্রিয়া হবে না। এই বলে দেবদূত হার্মিস অদৃশ্য হলেন। অডিসিউস বনলতায় ছাওয়া গৃহের কাছে উপস্থিত হয়ে সার্সির বাড়ির ফটকে দাঁড়ালেন। একবার চারদিক বেশ ভালো করে নিরীক্ষণ করে খানিকটা থেমে তিনি চিৎকার করে উঠলেন। মানুষের কণ্ঠস্বর শুনে সার্সি বেরিয়ে এসে সাদর অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে গেল। একটা সুন্দর আসনে ওডিসিউসকে বসিয়ে সার্সি পরম সমাদরে আহার্য প্রস্তুত করলে। ওডিসিউস সেই আহার্য খেলেন, কিন্তু তার কোনো বিষক্রিয়া শরীরে হলো না। সার্সি কিন্তু তার জাদুদণ্ড দিয়ে আঘাত করে ওডিসিউসকে শূকরের খোঁয়াড়ে যেতে আদেশ করলেন, কিন্তু ওডিসিউসের দেহের কোনো পরিবর্তন দেখা গেল না। ওডিসিউস তখন তার খাপ থেকে তরবারি খুলে সার্সিকে বধ করতে গেলেন। সার্সি চিৎকার করে ওডিসিউসের পায়ে পড়ে কাঁদতে লাগলো। তারপর সে জিজ্ঞেস করল, কে তুমি? তোমার পিতৃ পরিচয় কি? তোমার দেশ কোথায়? আমার ওষুধের কোনো ফল হলো না দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। এর আগে কোনো লোককে আমার ওষুধ হজম করে ফেলতে দেখিনি। তুমি নিশ্চয়ই ওডিসিউস। তোমার কথাই হার্মিস আমাকে একদা বলেছিল। আসুন, আপনাকে আমার শয়ন ঘর দেখিয়ে দিই, সেখানে আপনি শয়ন করবেন। আমার বন্ধুরা রইল শূকরের খোঁয়াড়ে আর আমি থাকবো সুখ সজ্জায়। এ কেমন ধরনের কথা? শপথ করো আর কোনো বধ মতলব নেই তোমার। সার্সি শপথ করল। তখন ওডিসিউস শয়ন ঘরে গেলেন। সেখানে 4 জন সুন্দরী দাসী ওডিসিউসের পরিচর্যা করতে লাগলো। তারপর তার জন্য পরম উপাদেয় ভোজ্যদ্রব্য আনা হলো। ওডিসিউস তা দেখে স্থির হয়ে বসে রইলেন। সার্সি বললে, আপনার কি হলো? আপনি বোবার মতো বসে আছেন কেন? আপনি কি ভাবছেন আপনাকে কোনো ফাঁদে ফেলবো? ভয় নেই, আমি শপথ করেছি আমি আপনার কোনো ক্ষতি করব না। আচ্ছা, বলো তো সার্সি, কোনো লোক কি তার বন্ধুদের বন্ধন দশা থেকে মুক্ত না দেখতে পারে? তুমি যদি আমাকে খাওয়াতে চাও তাহলে বন্ধুদের মুক্তি দাও, আমি একবার তাদের দেখি। তখন লাঠি হাতে সার্সি সেই বিশাল কক্ষ থেকে বেরিয়ে গিয়ে শূকরের খোঁয়াড়ের ফটক খুলে ফেললে আর ভেতরের শূকরগুলোকে তাড়িয়ে বাইরে আনলে। বেশ বাড়বাড়ন্ত শূকরগুলো সার্সির সামনাসামনি দাঁড়ালো। সে তাদের মধ্যে দিয়ে একে একে প্রত্যেকের দেহে একটি মলমের ছিটে লাগিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে সেই শূকরগুলো মানুষে পরিণত হলো। তাদের পূর্বের চেয়ে আরো সুন্দর ও লম্বা দেখাচ্ছিল। তারা ওডিসিউসকে চিনতে পেরে তারা করমর্দন করলো। তারপর সবাই আনন্দের আবেগে কেঁদে ফেলল। এমনকি সার্সির হৃদয় বিগলিত হলো। ওডিসিউসের কাছে গিয়ে সে বললে, আপনি আপনার সমস্ত লোকজন নিয়ে এখানে কিছুদিন বিশ্রাম করে আবার সমুদ্রে পাড়ি দেবেন। আসুন, বিশ্রাম করুন। তবে বাড়ি ফেরার আগে ইথাকার পথে আপনাকে হয়তো প্রেতপুরীতে যেতে হবে। ওডিসিউস 1 বছর সার্সির কাছে পরম সুখে দিন যাপন করে আবার স্বদেশের পথে রওনা হলেন। 3. পৃথিবীর সীমান্ত প্রদেশ। গাঢ় কুয়াশায় চারদিক ঢাকা। শোনা যায় শুধু সুগভীর সমুদ্রের ক্রোধ গর্জন। এ হচ্ছে চির অন্ধকারের দেশ। এত অন্ধকার যে উজ্জ্বল সূর্যালোকও এখানে প্রবেশ করতে পারে না। এদেশে এসে ওডিসিউস তার জাহাজগুলোকে নোঙর করলেন। এই অন্ধকার প্রেতপুরীতে নেমে ইউরিলোকাস ওডিসিউসের নির্দেশ মতো একটি গভীর পরিখা খনন করলে। তারপর একটা ভেড়াকে নিয়ে এসে ওডিসিউস তার তীক্ষ্ণ ধার তরবারি দিয়ে কেটে ফেললেন তাকে। ফিনকি দিয়ে রক্তধারা ছুটল।
যখন সেই রক্ত পরিখার মধ্যে পড়ছিল তখন প্রেতের দল ছুটে এলো সেই রক্ত পান করার জন্যে। নববিবাহিতা বধূ, অবিবাহিত যুবক, জরাজীর্ণ বৃদ্ধ, লাবণ্যময়ী কুমারী আর নিহত যোদ্ধা সবাই এলো ভিড় করে তাদের বুকের বেদনা আর মনের বাসনা নিয়ে। তারা যে আর্তনাদ করতে করতে ছুটে এলো তা কানে শুনলে আতঙ্কে শিউরে উঠতে হয়। যে প্রেতটি প্রথমে এলো সে হচ্ছে ওডিসিউসের একজন অনুচর, নাম তার এলপেনর। তাকে কবর না দিয়েই ওডিসিউস সার্সির বাড়িতে ফেলে এসেছিলেন। তাকে দেখে ওডিসিউস কেঁদে ফেললেন। তার মন করুণায় আর্দ্র হয়ে উঠল। তাকে উদ্দেশ্য করে ওডিসিউস বললেন, পশ্চিমের এই অন্ধকার রাজত্বে তুমি আমাদের চেয়ে তাড়াতাড়ি কেমন করে এলে? ওডিসিউসের মনে হলো একটা দীর্ঘশ্বাস পড়ল। উত্তর এলো, প্রভু, আমি খুব মদ খেয়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে যাই। সেই পতনের ফলে আমার হাড় ভেঙে যায় আর আমার আত্মা চলে আসে এই অন্ধকার প্রেতপুরীতে। এখন আপনাকে অনুরোধ করছি, আমি যেখানে পড়ে মরে গিয়েছিলাম সেখানে আমার দেহটাকে কবর দিয়ে তার উপরে একটা মন্দির নির্মাণ করে দেবেন। ওডিসিউস উত্তর দিলেন, ও হে হতভাগ্য, তুমি যা বলছো তাই হবে, তোমার ইচ্ছে অপূর্ণ থাকবে না। তারপর এলেন ওডিসিউসের মায়ের আত্মা। ওডিসিউস যখন ট্রয় নগরে যুদ্ধ করতে দেশ ছেড়ে চলে আসেন তখন তিনি জীবিতা ছিলেন। তাকে দেখে ওডিসিউসের চোখ দুটো জলে পড়ে গেল। মা ওডিসিউসকে চিনেই বললেন, বাছা, জীবিত অবস্থায় তুমি এই অন্ধকার রাজত্বে কি করে এলে? এই দেশ দেখতে তোমার ভালো লাগবে না বাছা। তুমি কি ট্রয় থেকে বেরিয়ে সমুদ্রে ঘুরতে ঘুরতে এখানে আসছো? তুমি কি এখনো ইথাকায় যাওনি বা তোমার স্ত্রী পুত্রের সঙ্গে সাক্ষাৎ করনি? না মা, আমার ভাগ্য আমাকে এখানে টেনে এনেছে। ট্রয় থেকে বেরিয়ে আমি হতভাগ্যের মতো সমুদ্রে ঘুরে ফিরে বেড়াচ্ছি। আচ্ছা মা, তোমার মৃত্যু হলো কেমন করে? আমার বাবা ও আমার ছেলের কথাও বলো না মা। আর আমার স্ত্রী, সে কেমন আছে? নাকি সে আর কাউকে বিয়ে করেছে? না না, সে তোমার ছেলেকে নিয়ে সুখী। মা ও ছেলেই তো রাজ্য চালাচ্ছে, কিন্তু তোমার বাবা তোমার চলে আসার পর থেকে পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াতে থাকেন। বাড়ি ঘর দূর ছেড়ে মাঠে ঘাটে বেড়ান, ছেঁড়া কাপড় পরেন আর তোমার ফিরে যাবার কথা বলেন। তার উপর তার বার্ধক্য তাকে আরো অক্ষম করে তুলেছে। আর আমিও বাছা বুড়ো হয়েই মরেছি, কোনো রোগে আমার মৃত্যু হয়নি। ওডিসিউসের মনে একটা ভীষণ ইচ্ছে জাগলো মাকে বুকে জড়িয়ে ধরার। 3 বার তিনি হাত বাড়িয়ে মার বুকে ঝাঁপিয়ে পড়তে গেলেন, আর 3 বারই মা পিছিয়ে অন্ধকারে মিলিয়ে গেলেন। কান্নায় ভেঙে পড়ে ওডিসিউস বললেন, মা, কেন তুমি আমার কাছে ধরা দিচ্ছ না? কেন আমি তোমার গলা জড়িয়ে ধরতে পারছি না মা? উত্তর এলো, বাচ্চা, যখন আমরা মরে যাই আমাদের মাংস, হাড় এসব কিছুই থাকে না। স্বপ্নের মতো আমাদের আত্মা বাতাসে ঘুরে বেড়ায়। সে থাকে ধরা ছোঁয়ার বাইরে। যাও বাচ্চা, এবার তুমি আলোর দেশে ফিরে যাও। ওডিসিউসের এবার স্বদেশে ফিরে যেতে ইচ্ছে হলো। এখানে তার মন হাঁপিয়ে উঠেছে। মার কাছে বাপের দুর্দশার খবর শুনে তার মনে দুঃখ জাগলো। মনে পড়ল পুত্রের কথা আর স্ত্রী পেনিলোপির সরল সুন্দর মুখখানা। কিন্তু ফেরার আগে দেখা হলো অ্যাগামেমননের আত্মীয়ার সঙ্গে। রাজা অ্যাগামেমননের সঙ্গে যারা যারা ইজিস্থাসের বাড়িতে মৃত্যুবরণ করেছিল তাদের সবার আত্মাই একে একে হাসতে লাগলো।
ওডিসিউসকে চিনতে পেরে আগামেমনন কেঁদে ফেলে তার দুবাহু বাড়িয়ে দিলেন ওডিসিউসকে ধরার জন্যে। কিন্তু তিনি তা পারলেন না। তার বাহুতে আজ আর কোনো শক্তি নেই। তিনি তো এখন ছায়া মূর্তি। ওডিসিউস করুণায় বিগলিত হয়ে বললেন, হে রাজন, আপনি কেমন করে মারা গেলেন? দেশে ফেরার পথে কি জাহাজ ডুবি হয়েছিল? সঙ্গে সঙ্গে আগামেমনন উত্তর দিলেন, রাজা ওডিসিউস, না না, আমার সেরকম কিছু ঘটেনি। ইজিসথাস আমার স্ত্রীর সঙ্গে ষড়যন্ত্র করে আমাকে খুন করেছিল। নিজের প্রাসাদে আমাকে নিমন্ত্রণ করে নিয়ে এসে আমাকে খাওয়ালে, আর তারপরেই আমাকে হত্যা করলে। এই হলো আমার মৃত্যুর কারণ। আমার সঙ্গে সঙ্গে আমার লোকজনদেরও সে হত্যা করলে। আর সে কি নিষ্ঠুর হত্যাকাণ্ড! তুমি তো অনেক যুদ্ধ আর সংঘর্ষ দেখেছ, কিন্তু এরকম ভয়ঙ্কর দৃশ্য তোমার নজরে কখনো পড়েনি। সেই ভোজন কক্ষের মেঝে আমাদের রক্তে লাল হয়ে গেল। কিন্তু সবচেয়ে মর্মান্তিক ঘটনা কি হলো জানো? রাজকন্যা ক্যাসান্দ্রাকে যখন আমার বিশ্বাসঘাতিনী স্ত্রী আমারই পাশে হত্যা করলে, তখন সে যে আর্তনাদ করেছিল, সেই আর্তনাদ যেন আজও আমি শুনতে পাচ্ছি। আমার স্ত্রী হয়ে ক্লাইটেসনেস্ট্রা আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল, তার কথা ভাবলে আমার সমস্ত নারী জাতির প্রতি ঘৃণায় মন বিষিয়ে যায়। অডিসিউস তার ট্রয় যুদ্ধের বীর অ্যাকিলিস সম্বন্ধে আগামেমননকে জিজ্ঞেস করলেন। ঠিক সেই সময়ে তার সঙ্গে অ্যাকিলিসের সাক্ষাৎ হয়ে গেল। অডিসিউসকে অভ্যর্থনা করে সেই বীর জিজ্ঞেস করলে, তুমি এখনো কেন সমুদ্রে ঘুরে ফিরে বেড়াচ্ছ? যেখানে শুধু প্রেতের বাস আর অন্ধকারের রাজত্ব, সেখানে তুমি সাহস করে কেন এলে? ওডিসিউস উত্তর দিলেন, আমি এসেছি গণৎকার টায়ারসিয়াসের কাছেই থাকার পথ জানতে। দুর্ভাগ্য আমাকে সমানে অনুসরণ করে চলেছে। আজ ওই থাকা যাবার পথের সন্ধান মেলেনি। কিন্তু আপনার কি খবর বলুন? আমি আমার ছেলের কথা জানতে চাই। সে কেমন আছে? তার কথা আমি কিছুই জানি না। গ্রিসে পৌঁছে আপনার কথা আমি তাকে জানাবো। তবে শুনেছি সে খুব বিখ্যাত হয়েছে। অ্যাকিলিসের আত্মা অদৃশ্য হল। তারপর তিনি টায়ারসিয়াসের কাছে দেশে ফেরার পথের সন্ধানের জন্য ভবিষ্যৎ গণনা করতে এলেন। টায়ারসিয়াসের আত্মা পরীক্ষা রক্ত পান করে প্রকৃত গণৎকারের মতো সবই বলতে লাগলো। রাজা ওডিসিউস, আপনি বাড়ি ফেরার একটা সহজ পথ আবিষ্কার করতে চাইছেন, কিন্তু দেবতারা আপনার উপর অত্যন্ত প্রতিকূল। বিশেষ করে আপনি সমুদ্র দেবতা পসাইডনকে চটিয়েছেন। তার প্রিয় পুত্র পলিফেমাসের চোখ অন্ধ করে আপনি যে ভুল করেছেন, পসাইডন সেই ভুলের ক্ষমা করবেন না। কিন্তু তা সত্ত্বেও আপনি উদ্ধার পাবেন যদি আপনি আপনার লোকজনদের আয়ত্তে রাখতে পারেন। যখন আপনার জাহাজ সূর্য দেবতার দ্বীপে পৌঁছবে, তখন যদি সেই দ্বীপের সুন্দর নধর ভেড়া ও গরুগুলোর আপনারা কোনো ক্ষতি না করেন, তাহলে এই থাকায় পৌঁছানো শক্ত হবে না। কিন্তু যদি সূর্যদেবের ওই সব প্রিয় জন্তুগুলোর ক্ষতি করা হয় বা তাদের হত্যা করা হয়, তাহলে আপনাদের বিপদের অন্ত থাকবে না। আপনার সঙ্গীরা তো প্রাণ হারাবেই, আর আপনারও কষ্টের অবধি থাকবে না। দেশে ফিরে দেখবেন আপনার প্রাসাদ অধিকার করে বসে আছে এক দুর্বৃত্তের দল, আর আপনি জানতে চেয়েছেন আপনার মৃত্যুর কথা। অতি শান্ত স্বাভাবিকভাবে আপনার মৃত্যু নেমে আসবে সমুদ্রের বুকে, আর এই মৃত্যু হবে আপনার বৃদ্ধ বয়সে। টায়ারসিয়াসের ভবিষ্যৎবাণী শুনে ওডিসিউস কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে রইলেন। যখন তিনি নিজের বিপদের কথা, তার লোকজনদের বিপদের কথা ভাবছেন, তখন রাজকন্যা ক্লোরিসের আত্মার সঙ্গে দেখা হয়ে গেল। তার সৌন্দর্যে মোহিত হয়ে পাইলাসের রাজা নেলিয়াস তাকে বিয়ে করেন। তার এক পুত্রের নাম নেস্টার আর এক কন্যার নাম পেরো। পেরো ছিলেন সৌন্দর্যের প্রতিমা।
দেশ দেশান্তর থেকে কত রাজা কত রাজকুমার তাকে বিয়ে করার আশায় এসেছিল, কিন্তু নিলিয়াস বিয়ের এক শর্ত আরোপ করেছিলেন। তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে ব্যক্তি ইফিক্লিসের গরু বাছুর চুরি করে আনতে পারবে তার সঙ্গে পেরোর বিয়ে দেবেন। পানি প্রার্থীদের মধ্যে একজনই কেবল এই দুঃসাহসিক কাজে ব্রতী হয়েছিল, কিন্তু তার অদৃষ্টে এর ফলে ঘনিয়ে এসেছিল মহাবিপদ। ইফিক্লিসের হাতে তাকে দীর্ঘকাল বন্দী হয়ে থাকতে হয়েছিল, কিন্তু লোকটা ভবিষ্যৎবাণী করতে পারত বলে শেষ পর্যন্ত ইফিক্লিস তাকে দয়া করে ছেড়ে দেন। ক্লোরিসের কাছ থেকে ফেরার সময় দেখা হয়ে গেল আর একজন মহিলা, একিমেডিয়ার সঙ্গে। তার স্বামী ছিলেন পসাইডন। তার গর্ভে যে দুটি সন্তান হয় তারা ছিলেন যমজ আর পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা লোক। তাদের যখন 9 বছর বয়স তখনই তারা প্রায় 50 ফুট লম্বা, কিন্তু তারা দেবরাজ জিউসের অলিম্পাসের ওপর গৃহটি ভাঙতে গেলে তাদের নিহত করা হয়। ওডিসিস অন্ধকারের দেশে আবহাওয়া আর সহ্য করতে পারলেন না, তিনি দেশে ফেরার উদ্যোগ করছেন। এমন সময় বৃদ্ধ ট্যান্টালাসের করুণ দৃশ্য দেখে তিনি থেমে গেলেন। প্রেতপুরীর মধ্যে এই ভীষণ যন্ত্রণার দৃশ্য দেখে তিনি মর্মাহত হয়ে গেলেন। বৃদ্ধ ট্যান্টালাস প্রায় 1 গলা জলের মধ্যে দাঁড়িয়ে আছেন। প্রকৃতপক্ষে জল চিবুকে ঠেকেছে। তৃষ্ণায় কাতর হয়ে যেমনি তিনি সে জল পান করার চেষ্টা করছেন, অমনি তা সরে যাচ্ছে, আর শুকনো মাটি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। জলাশয়ের চারদিকে সবুজ পাতায় ভরা কত না গাছ, আপেল, নাশপাতি, বেদানা প্রভৃতি কত রকমই না ফল ঝুলে রয়েছে, কিন্তু বৃদ্ধ যেমনি সেগুলো ধরে খেতে যাচ্ছেন অমনি বাতাসে সেগুলি আকাশের দিকে মিলিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে ওডিসিয়াস কাতর হয়ে ভাবতে লাগলেন, বোধহয় একেই বলে নরক যন্ত্রণা। এই দৃশ্য ভুলতে না ভুলতে সিসিকাসের যন্ত্রণা দৃশ্য তার চোখে পড়ল। 1 খণ্ড পাথর একটা পাহাড়ের উপরে তাকে বারবার ঠেলে তুলতে হচ্ছে। যতবার সেটা উপরে তোলা হচ্ছে ততবারই সেটা আবার পড়ে যাচ্ছে। বারবার তাকে এই কাজ করতে হচ্ছে। আর কোনো দৃশ্য দেখতে তার ইচ্ছে হলো না। তিনি তাড়াতাড়ি সমুদ্রের পথে পাড়ি দিলেন। অনুকূল বাতাসে পাল তুলে তার জাহাজখানি আবার ভাসতে লাগলো অনুকূল সমুদ্রে। এখানেই শেষ হচ্ছে ওডিসি এর প্রথম পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরো অনেক গল্প শুনতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন গল্প বাই খাস ফড়িং এর। ধন্যবাদ।